আপনি যত আমার ফেভারে কাজ করবেন ততদিন আপনি চেয়ারে বসতে পারবেন। বুঝতে পেরেছেন? তো তাদের সাথে একটা ডিল হয়, পেপারও সাইন হয়, আপনি কোন কোন ফেভার তাকে দিবেন। তাহলে হাইব্রিড রেজিম গুলা মেইনলি ওখানে ইলেকশন হয়, কিন্তু সেই ইলেকশন গুলো ইন্ডিপেন্ডেন্ট না, এটা আই ওয়াশিং। ওখানে বড় ঘোড়া, যারা ঘোড়া বেশি দৌড়াইতে পারে, থানাতে যাদের বেশি কবজা, যাদের বাহুবল বড়, বাহুবল বেশি শক্তিশালী, তারাই এই বিষয়গুলো ভাগাভাগি করে তারাই ক্ষমতার মধ্যে আসে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ব্লেসিং নিয়ে। হাইব্রিড রেজিম, এদেরকে বলে ডিকটেটোরিয়াল রুল। আপনি এদের জন্য সোসাইটিতে এখন পলিটিক্যাল সায়েন্সের নতুন নতুন শব্দ ব্যবহার হয়, এদেরকে বলে ডেমোক্রেটিক ডিকটেটরশিপ দেশ। ইলেকশন আছে সেই কারণে ডেমোক্রেসি, আসলে সেখানে কোনো ডেমোক্রেসি নেই। সেখানে রাতের ভোট হয়, দিনের ভোট হয়, সকালের ভোট হয়, বিকালের ভোট হয়। সেই ভোটের মধ্যে সরকার জড়িত থাকে, সেই ভোটের মধ্যে থানা জড়িত থাকে, সেই ভোটের মধ্যে রাজনীতি জড়িত থাকে, সেই ভোটের মধ্যে সবাই জড়িত থাকে। এটার রেজাল্ট বাইরে পাবলিশ হয়ে যায় আগে, আমাদের এখানে পাবলিশ হয় পরে। বুঝতে পেরেছেন? এটাকে বলে হাইব্রিড রেজিম। হাইব্রিড রেজিমের মধ্যে আপনি কারাপশন রেট থাকে আকাশে। হাইব্রিড রেজিমের মধ্যে যারা রাজনীতিবিদ, যারা মেইনলি তারা সবাই কারাপ্টেড থাকে হাইব্রিড রেজিমের মধ্যে। বুঝতে পেরেছেন? এই হাইব্রিড রেজিমে পৃথিবীতে 180 বা 79 বা 200 দেশের লিস্ট আছে বোধহয়। আমাদের স্থান কততম আল্লাহ পাক জানে। আমি একসময় জানতাম আমাদের স্থান 170 না 79তম। এই হাইব্রিড রেজিমের মধ্যে, মানে ফেল করা স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হইতে পারি না, ওখানেও যাইতে 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 অনেক পরে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد। দূরের কাছের যারা যেখান থেকে আমাদের আজকের সিটিং অফ নলেজের বিশেষ পর্ব যেটা আমরা সাধারণ আমাদের ভাই বোনদের জন্য রেখেছি, সেটার বিশেষ আজকে পর্ব। আমাদের পর্বটা আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন। আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, উপলব্ধি ও বাস্তবতা, পারসেপশন এন্ড রিয়ালিটি, এটার উপরে খুব সংক্ষিপ্ত আকারে, আমরা তো ওভাবে বিশদ করে আলোচনা করার কোনো সুযোগ নাই যেহেতু টাইম অনেক সংক্ষিপ্ত। তবে আমরা যদি চাই বা আপনারা যদি চান, আমরা এই বিষয়টাকে 2 পর্বে ভাগ করে নিতে পারি। তাইলে আমরা প্রথম পর্ব, কারণ সময় খুব সংক্ষিপ্ত, আমি কোনটা রেখে কোনটা বলবো সকাল থেকে আমি প্ল্যান করতেছি, কিন্তু স্যাটিসফাই করা যাচ্ছে না নিজেকে। আমি নিজেও বুঝতেছি না কোন থেকে কথাটা শুরু করব। বিসমিল্লাহ, আমরা কথা না বাড়াই, যেহেতু আজকে আমাদের জি ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠিক আছে। আমরা কয়েক পর্বে তাইলে বিষয়টা, কারণ এই মুহূর্তে বিষয়টা অত্যন্ত রেলেভেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি কাল বিলম্ব না করে খুব দ্রুত শুরু করি। তার আগে আপনারা সবাই মিলে আমার নবীর দরবারে একটু দরুদ শরীফ পড়ে ফেলেন, তাইলে সওয়াবটা হয়ে গেল। বাকিটা সওয়াব হবে কিনা আল্লাহ পাক জানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত হেতু আমরা কোনো ধরনের ইন্ট্রোডাকশন ছাড়া শুরু করে দেই। আমাদের আজকের যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, উপলব্ধি ও বাস্তবতা, আমাদের এখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে 2টি গলত রায়, মানে 2টি রায় সমাজের মধ্যে পাওয়া যায় বর্তমানে। এটার সাথে আমি প্রপাগান্ডা একটা জিনিস অ্যাড করব। আমি যদি ভুলে যাই, হাসান আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন। আমার এই মুহূর্তে জিনিসটা মাথায় আসছে যে এটা বলা খুবই প্রয়োজন। প্রথম বিষয় হচ্ছে, আমাদের সমাজে একটা পক্ষ মনে করে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। ইসলাম অন্যান্য ধর্মের মতো পার্সোনালি প্র্যাকটিস হবে, মসজিদে প্র্যাকটিস হবে, এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এটাকে আমরা এই মতামতটা মেইনলি সেকুলার স্টেট, সেকুলারিজম, বা আমরা যারা সেকুলার চিন্তা চেতনাকে ধারণ করি, এটা আমাদের দিক থেকে আসে। আমরা মনে করি ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। সেই কারণে আমাদের রাজনীতিবিদরা বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কিন্তু উনি বলতে ভুল করে ফেলেছেন। উনি যদি বলেন আমি শরিয়া আইনে বিশ্বাসী না, এটাকে উনাকে জিজ্ঞেস করা দরকার উনি কি বুঝাতে চেয়েছেন। ঠাস করে কুফরের ফতোয়া দেওয়া যায় না। উনি আসলে হয়তো জানেনও না উনি কি মিন করেছেন। উনি যদি মনে করেন উনি কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাতে আল্লাহ যে বিধিনিষেধ আমাদেরকে দান করেছেন সেটাতে উনি বিশ্বাস করেন না, তাহলে সেই ব্যক্তি যেই নামেরই হোক
সেই ব্যক্তি আমাদের ধর্ম থেকে খারিজ হয়ে যায়। তবে আমার ধর্ম থেকে খারিজ হয়ে গেছে এই কথাগুলো আমরা মাহফিলে বলবো না। মাহফিলে বলাটা এটা আরেক বিষয়, আমাদের বিষয়ের সাথে যাচ্ছে না। আমি জাস্ট এমনিতে একটু টাচ দিচ্ছি আপনাদেরকে যে এই বিষয়গুলো মাহফিলের বিষয় না। এটা আমরা সমস্ত উলামায়ে কেরাম, ঠিক আছে, বিভিন্ন পক্ষের যারা বড় বড় আলেম আছেন, অন্তত ইন্ডিভিজুয়াল লেভেলে তারা ফতোয়াটা ইস্যু করবে যে এই কথাটা এসেছেন, আমরা তার কাছ থেকে আমরা বিশ্লেষণ চাই। এটা আপনি বিশ্লেষণ করেন কি বলতে চেয়েছেন। সুতরাং তাহলে এই বাণীগুলা হচ্ছে সাইন, সিগন্যাল যে এই সেকুলার লোকজন এইটা ওনারা পছন্দ করেন না। আচ্ছা, এই জিনিসটা কখন থেকে অস্তিত্বের মধ্যে এসেছে? পৃথিবী কি পুরা বছরের পর বছর, যুগের পর যুগ পৃথিবী কি সেকুলার মাইন্ডসেটের লোক পরিচালনা করেছে? ঘটনা কিন্তু সেরকম না। পৃথিবী সবসময় ধর্ম শাসন ছিল পৃথিবীতে। সেকুলার স্টেট বা সেকুলার চিন্তাধারা এটা এসছে 16th সেঞ্চুরির পরে বা 17th সেঞ্চুরির মাঝখান থেকে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে। তারা যখন তাদের ভিতরে রেনাইসা বা নতুন করে জাগরণ শুরু হয়েছে, তখন তাদের মধ্যে মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, সেকুলারাইজড মুভমেন্ট, চারটা উইং কে সাথে নিয়ে, চারটা পাখা সাথে নিয়ে পৃথিবীতে সেকুলার মুভমেন্টটা শুরু হয়। এটা মাদ্রাসা স্টুডেন্ট যারা, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি ফুললি ক্লারিটি না থাকে উইথ রিগার্ড টু দিস, তাইলে আপনারা নিজেরাও কনফিউজড হবেন, মানুষকে কনফিউজ করবেন। আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উকালতি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটা আপনাদের মধ্যে পরিপূর্ণ ক্লারিটি থাকা চাই। এই যে সেকুলারাইজেশনের মুভমেন্ট চলতেছে, আপনারা যারা শুয়ে বসে আছেন, দয়া করে আপনারা আপনাদের ভিডিওটা অফ করবেন। আমাদের এটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি যেহেতু দেখে, আর ছেলেরা ডিমোটিভেটেড হয়ে যায়। বুঝতে পেরেছেন? প্রপারলি কাপড়, আমিও তো গেঞ্জি একটা পরে চলে আসতে পারতাম, যেহেতু ঘরে নিচ্ছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বলতে চাচ্ছিলাম, তাইলে এটা এন্ড অফ দি 16th সেঞ্চুরির দিকে ইউরোপের মধ্যে যখন রেনেসা শুরু হয়, ইউরোপের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়। দীর্ঘদিন অন্ধকারে থাকা, মারদাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকা, এদিকে মুসলিম বিশ্ব তখন পুরো পৃথিবীকে ডমিনেট করছে, এটা তাদের গায়ে লেগেছে সাধারণ অর্থে। তারা খুব জেলাস ফিল করতেছিল যে যখন মুসলিম বিশ্বের হসপিটাল গুলাতে পায়ের সার্জারি হচ্ছে, চোখের সার্জারি হচ্ছে, তখন তারা তাদের দার্শনিকদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তো এই বিষয়গুলো তাদেরকে অনেক জেলাস করে। তারা তখন তাদের ভিতরে একটা জাগরণ তৈরি হয়। এন্ড অফ দ্য ডে তারা একটা মুভমেন্ট শুরু করে যে নো মোর রিলিজিয়ান। আমরা রিলিজিয়ানের জায়গা থেকে বের হয়ে এসে আমরা একটা স্বাধীনভাবে একটা মুভমেন্ট চালাই। তখন তারা এটাতে অনেক বেশি লাভবান হয়। লাভবান হওয়ার পরে পুরো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে কি বলে মুভমেন্ট অফ সেকুলারাইজেশন শুরু হয়। মেইনলি এটা মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। যাই হোক, ওদিকে আমরা না যাই। এই সেকুলারাইজেশনের মুভমেন্টের ক্ষেত্রে চারটা জায়গাকে ওনারা ফোকাস করে, যে সংস্কৃতি, secularization of culture, secularization of morality, secularization of power, secularization of knowledge। মানে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্মের কোনো ক্যাপসলক দিয়ে আটকানো যাবে না। বোমা বানান, মানুষ মারেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? ওখানে আপনি ফ্রি। আপনার জ্ঞান গবেষণা কি পরিমাণ মানুষের সভ্যতার জন্য লাগতেছে নাকি সভ্যতা ধ্বংসের জন্য লাগতেছে, ডাজন্ট ম্যাটার, ক্যারি অন। বুঝতে পেরেছেন? সেকুলারাইজেশন অফ কালচারের ক্ষেত্রে সংস্কৃতির মধ্যে আপনি দিন ধর্ম চর্চা করা বা দিন ধর্মের ক্যাপসলক লাগানো, সেই কারণে এই সংস্কৃতির উপর তারা অনেক টাকা পয়সা ব্যয় করে। আপনি আমাদের নাটক সিনেমার 10 বছর আগে 10 বছর পরে যদি বিবেচনা করেন, ইজিলি ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড সেকুলারাইজেশন অফ কালচার মানে কি। এদেরকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে দ্রুত ভিসা দেওয়া, তাদেরকে থাকতে দেওয়া, তাদেরকে প্রমোট করা, এটার মূল বিষয় হচ্ছে মানে কালচারালি আপনাকে আলটিমেটলি শ্লীলতা থেকে বের করে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে রাজনীতিতে ধর্মের কোন ধরনের ইন্টারফেয়ারেন্স থাকবে না। এই হচ্ছে মানে আমি জাস্ট ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাদের বইয়ের লিস্টের মধ্যে ইসলাম এন্ড সেকুলারিজম একটা সাবজেক্ট আছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা খুব দ্রুত সেটা পাবলিশ করব, বিস্তারিত আলাপ সেখানে করবো ইনশাআল্লাহ। তাইলে হচ্ছে এই হচ্ছে সেকুলার মাইন্ডসেটের লোক। তো ওনারা কি করেন? ওনাদেরও কিন্তু একটা কোরআন সুন্নাহ আছে। ওনাদের কোরআন সুন্নাহ হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভ্যালিউস, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চিন্তাধারা।
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কনস্টিটিউশন, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডেমোক্রেসি, স্টেট, রাষ্ট্রের ব্যবস্থা এগুলা নিয়ে যেভাবে চিন্তা করে, মানবাধিকার নিয়ে যেভাবে চিন্তা করে, তারাও সেভাবে চিন্তা করে। তারা যে কোরআন হাদিস মানে না তা না, তাদের কোরআন হাদিস হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চিন্তাধারা। এই হচ্ছে সেকুলার লোক, এদেরকে আমরা ধর্মদ্রোহী বলি না। বুঝতে পেরেছেন? এরা এদের ঠিক অপোজিট, মানে এদের রিয়াকশন স্বরূপ আরেকটা দল আছে। তারা মনে করে রাষ্ট্র ব্যবস্থা সবার আগে, খিলাফা সবার আগে, বাকি সব সবার পরে, এবং যে কোনো মূল্যে খেলাফতে বসতে হবে। খিলাফা খিলাফা এই খেলাফতের এদের কাছে এদেরকে আমরা ধর্মান্ধ বলি, এক্সট্রিমিস্ট বলি। এরও এদের জায়গায় সীমা লঙ্ঘন করে, ওরা ওদের জায়গায় সীমা লঙ্ঘন করে। আচ্ছা, এরা যে মনে করে যে খেলাফা সবার আগে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের অস্থিমজ্জার ভিতরে শুধুমাত্র রাজনীতি, এই পার্লামেন্ট, মানে তারা আপনাকে বোঝানোর সময় এভাবে বুঝাবে, ওয়ামাল্লাম ইয়াহকুমুল্লাহ ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর হুকুম মতে শাসন ব্যবস্থা পরিচালনা করে না, তারা কাফের। এই আয়াত, তিন ধরনের আয়াত মুফাসসিরিনে কেরাম এগুলাকে কিভাবে তাফসীর করে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাদের কাছে আরেকটা বড় বিষয় হচ্ছে জিওপলিটিক্যাল সিচুয়েশন। তারা এটাকে খুব কাজে লাগায় যে আমাদের এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক বেশি প্রতাপ, আমাদের এখানে ইসরায়েলের অনেক বেশি প্রতাপ, সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে হত্যা যজ্ঞ যেটাই হোক করে আমাদেরকে ক্ষমতায় বসতে হবে। আউটওয়ার্ডলি অনেক চমৎকার। আমি যদি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই, এই মতামতের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। কারণ এই মতামতটা বাইরে থেকে শুনতে অনেক ভালো, কিন্তু ভিতরে এটা জাস্ট রক্তপাত, ব্লাডশেড। এটা ইনটলারেন্স, অসহিষ্ণুতা। এটা ভিন্ন মতের কাউকে সোসাইটির মধ্যে থাকতে দেবে না, এলিমিনেট করবে। তারা ভিন্ন মতের কাউকে তারা সহ্য করবে না, তারা অনেক ইনটলারেন্ট। এই যে চিন্তাধারা মতামত গুলা দেখছেন, জামাত যেটা বলে, আমি কোন পলিটিক্যাল পার্টিকে ছোট বড় করার জন্য এটা আমাদের উদ্দেশ্য না। যারাই ভালো কাজ করছে সবাই অ্যাপ্রিসিয়েবল, কিন্তু আপনি যখন বলবেন আমি যেভাবে বলবো প্রশাসন সেভাবে চলবে। আপনি যখন, আমি কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম তৌহিদি জনতা, কি জনতা? তাওহীদি জনতা। এবং উনি আবার লিখেছেন মুসল্লিরা মিলে দমন পীড়ন চালাচ্ছে, এই এদেরকে কি বলে? বাউল শিল্পী। আপনি বুঝতে পেরেছেন? আপনি বাউল শিল্পীকে দমন পীড়ন করছেন, অথচ সোসাইটির মধ্যে দুধের মধ্যে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিষ মিশানো। আপনি তো তাদেরকে দমন পীড়ন করেন নাই। আপনি তো আমাদের এখানে নাটক সিনেমার নামে অশ্লীলতার জয় জয়কার, বুঝতে পেরেছেন? আপনি তাদের বিরুদ্ধে দমন পীড়ন করেন নাই কেন? কারণ আপনার একটা আইডিওলজিক্যাল মাইন্ডসেট আছে, আপনি সেটা দেখিয়ে ফেলতেছেন। আপনি সোসাইটিতে অন্য কারো অস্তিত্বকে সহ্য করতে পারছেন না, আপনি মার, দাঙ্গা, হাঙ্গামা এগুলা করছেন। আপনি হয়তো, আমি কোরআন হাদিসের কথায় আসতেছি না, যদি কোনো ব্যক্তি, আমি যদি কোনো একটা ভুল কাজ করি, ঠিক আছে, তাইলে আপনি কি কাজ করবেন? আমাকে সরাসরি, আমাদের একজন বড় আলেম বলেছেন এদেরকে তো হত্যা করা উচিত। বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে আপনি যে সোসাইটিতে বসবাস করছেন ওই সোসাইটির চিন্তা ভাবনার একটা এক্সপ্রেশন। আসলে কি ধর্ম? আপনি যখন এই কথা বলবেন, তাইলে তো কালকে আমি এ বি কে মারবে, বি সি কে মারবে, সি ডি কে মারবে। প্রত্যেকের কিন্তু একটা রেশনাল আর্গুমেন্ট থাকবে যে আমি এই কারণে মেরেছি। ধর্ম কি আমাদেরকে এটার ইজাজত দেয়? এটা একটা বড় ইস্যু। এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে খুব রং একটা মেসেজ দেয় এবং সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলে ধর্মের ব্যাপারে। এবং এই বিষয়গুলো প্রপাগান্ডা করার ক্ষেত্রে অনেক একটা বড় ভূমিকা রাখে। তারা মনে করে তারা ধর্মের প্রতি অনেক মহব্বত দেখাচ্ছে, আসলে কিন্তু না, তারা ভিতরে ভিতরে ধর্মের গোড়া কেটে দিচ্ছে। কারণ মানুষ যখন এগুলা শোনে, মিডিয়া যখন এগুলা পায়, প্রপাগান্ডাটা করতে খুব সহজ হয়ে যায়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কি? আপনারা যদি খারিজাই পড়েন, খারেজি ইতিহাস, খারেজিদের উত্থান, এটা যদি আপনারা পড়েন, আপনারা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবেন। খারেজিদের সময়, খারেজিদের উৎপত্তি, আইডিওলজিক্যাল উৎপত্তি আমার নবীর যুগে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এদের পলিটিক্যাল উৎপত্তি, পলিটিক্যাল ইমার্জেন্স হয় হযরত উসমান গনির সময়, এবং ফুল পলিটিক্যাল এন্টিটি হিসেবে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা কি রং মেসেজ? এটা কিন্তু খারাপ স্লোগান না।
এটা তো বেস্ট স্লোগান। আমরা এখানে কেউ এটার সাথে যদি দ্বিমত পোষণ করি তাহলে তো মুসলমানই থাকবো না। আমরা এটার সাথে কেউ দ্বিমত পোষণ করলে মুসলমানই থাকবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহ। বুঝতে পেরেছে? এই স্লোগানের উপর ভিত্তি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফরের ফতোয়া দেওয়া হয়েছে। কুফরের ফতোয়া দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, অর্থাৎ মুসলিম স্টেটের বিরুদ্ধে ঘোষণা করে অস্ত্র দিয়ে আর্মস স্ট্রাগল শুরু করেছে, মুভমেন্ট শুরু করেছে জিহাদের নামে, যেটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিদ্রোহ বলে। আমাদের ধর্মের মধ্যে কোনোভাবেই আর্ম স্ট্রাগল স্টেটের বিরুদ্ধে আমার নবী জায়েজ করেন নাই। কতক্ষণ? কুফরে বাওয়াহ, আমার নবী একটা শব্দ ব্যবহার করেছেন হাদিসে পাকের মধ্যে, কুফরে বাওয়াহ, স্পষ্ট কুফরি। অর্থাৎ আপনাকে নামাজ পড়তে দেওয়া দিচ্ছে না, আপনাকে হজে যেতে দিচ্ছে না, আপনার যাকাত মানে আপনার ধর্মের যে মূল প্র্যাকটিসেস গুলা সেগুলা পালনে পরিপূর্ণ যখন বাধা তৈরি করে, তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র মানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবেন। কুফরে বাওয়াহ বলেছেন আমার নবী। আপনারা হাদিসে পাকের মধ্যে উলামায়ে কেরাম এটার এক্সপ্লেইন করেছেন। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আপনি জিওপলিটিক্যাল সিচুয়েশন বলছেন, তো তখনকার সময় তো কোনো জিওপলিটিক্যাল সিচুয়েশন ছিল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টেটের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা একটা রক্তপাতের ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কাল থেকে ওই যুদ্ধ থেকে জবাই করার যে সংস্কৃতি, এটার একটা বড় ইতিহাস আছে। আমি শুধু আপনাদেরকে একটা কনসেপ্ট ডেভেলপ করতে চাচ্ছি যে কি কি ঘটনা আমাদের এখানে ঘটেছে। তাইলে সোসাইটির মধ্যে আপনি দুটি অভিমত পাচ্ছেন। একটা হচ্ছে এটা যে কোনো মূল্যে করতে হবে, দরকার হলে সব মানুষকে মেরে কেটে ফেলতে হবে, আল্লাহর শাসন, আল্লাহর আইন, ধর্মের শাসন প্রতিষ্ঠা করতে হবে। খেলাফতি একমাত্র ধর্মের মধ্যে মূল ডিমান্ডিং ফ্যাক্টর, বাকিগুলা তার তাবে, বাকিগুলা পরবর্তীতে। এবং এটার জন্য সোসাইটির মধ্যে অন্য কারো কথা শুনবো না, অন্য কাউকে মুসলমানই মনে করবো না। বুঝতে পেরেছেন? এটা একটা চিন্তাধারা যেটা খারিজাইটের সাথে অনেকটা মিল। আপনি ইসলামের মধ্যে যে খারিজাইট ব্যাকগ্রাউন্ড, পরেন ইতিহাস, অনেকটা মিল চিন্তা চেতনার দিক থেকে। এই যে আপনি ধরেন, আমরা একটার পর একটা এই যে মাজার পুড়িয়ে দিচ্ছেন, ভণ্ড অভণ্ড সেটা আমার বিষয় না, সেটা কোর্ট জাজ করবে কোনটা ভণ্ড কোনটা অভণ্ড। আমরা জনমত তৈরি করব, কিন্তু লাগাতার আপনি পুড়াও জ্বালাও, রাস্তাঘাটে ধরে ধরে লম্বা চুলওয়ালার লম্বা চুল কেটে দেওয়া, এর পরবর্তীতে আপনি বলবেন এগুলার কি জাস্টিফিকেশন? না, আপনি জাস্টিফিকেশনে যায় না। আপনার একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা আছে। আপনি যদি প্রত্যেক জায়গায় আইন নিজের হাতে তুলে নেন, তাহলে তো আপনি কালকে আপনার বোনকে একজনে তালাক দিয়েছে, পরশু গিয়ে আপনি তাকে জবাই করে দিবেন। এটা আপনি করতে পারবেন? তখন কিন্তু আবার আপনি আইনের কাছে আসতেছেন। তাইলে যখন আপনি রাষ্ট্রের আইনের যে একটা ধাঁচা, ওইটাকে যখন আপনি চ্যালেঞ্জ করে বিধানগুলি প্রদর্শন করে আপনার তৌহিদি জনতা, বুঝতে পেরেছেন? এই জিনিসটাকে আমরা খারিজাইট মুভমেন্টের সাথে সিমিলার বলে মনে করি। আমি বলছি না ইউ বিকেম খারেজি, I didn't say that. আমি বলছি এখানে একটা বড় সিমিলারিটি পাওয়া যাচ্ছে। You read the story of খারিজা। আপনি খারিজিদের ইতিহাস পড়েন, তাদের কোন কোন জায়গা, এরা তো অমুসলিম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে আপনি তাদের উৎপত্তিটা, এরপরে ধারাবাহিকতা, এরপরে আপনি কারবালার প্রান্তর থেকে ডেভেলপমেন্ট করে করে এটা বিভিন্ন নাম দিয়ে দিয়ে আমাদের সোসাইটিতে ঢুকেছে। বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি যে দুইটা মতামত, একটা পক্ষে একটা বিপক্ষে, দুইজনই এক্সট্রিম লেভেলে। আচ্ছা, এর পরবর্তীতে এটা আমাদের প্রাইমারি প্রপাগান্ডা কোথায় হয়েছে? আপনি দেখবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে তারা লিটারেচার রেডি করেছে। কারণ মুসলমানদের 1200 বছরের একটা ইতিহাস আছে, তুর্কির একটা ইতিহাস আছে, এগুলা কোনোভাবেই জাতিকে জানতে দেওয়া যাবে না। এই জন্য এডুকেশন থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে এগুলো আস্তে 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 রিমুভ করে ফেলেছে। আপনারাও হয়তো বুঝেন নাই। এবং আমাদের এখানে কিছু মুনাফিক শাসক আছে, আপনার ডানে বামে উপরে নিচে সবাই মুনাফিক। কিভাবে মুনাফিক? তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে দোয়া নেয় আমাদের এখানে শাসন কার্য পরিচালনার জন্য। হ্যাঁ, আমার এখানে আরেকটা বিষয় মাথায় এসেছে, ধন্যবাদ আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেটা হচ্ছে এই ডেমোক্রেসি 3 ভাগে বিভক্ত। আপনি যদি ইন্ডেক্স অফ ডেমোক্রেসি পড়েন, আমি কারো মুখ থেকে কোনোদিন শুনি না এই বিষয়গুলো আলাপই করে না।
একটাকে বলে ফুল ডেমোক্রেসি, একটাকে বলে ফ্লুইড ডেমোক্রেসি। এটাকে আপনারা ডিফেক্টিভ ডেমোক্রেসি, ফ্লুইড শব্দটা একটু আনকমন, এটাকে আপনি বলতে পারেন ডিফেক্টিভ ডেমোক্রেসি। আর একটাকে বলে হাইব্রিড রেজিম। ফুল ডেমোক্রেসি, ফুল ডেমোক্রেসি মানে যেই সমস্ত রাষ্ট্রে আইনের পূর্ণাঙ্গ শাসন, পরিপূর্ণ আইনের শাসন, সমস্ত মানুষের সমান অধিকার, শিক্ষা, স্বাস্থ্য পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়। পৃথিবীতে 10-11টা রাষ্ট্র আছে ফুল ডেমোক্রেসির রাষ্ট্র, কিন্তু পৃথিবীতে প্রথম ফুল ডেমোক্রেটিক রাষ্ট্র হচ্ছে আমার নবীর প্রতিষ্ঠিত মাদানী রাষ্ট্র, মদিনা শরীফ। ফুল ডেমোক্রেসিতে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া হয়েছে, সেই রিকোয়ারমেন্ট গুলোর কেউ যদি বেস্ট এক্সাম্পল খুঁজে যে এই রিকোয়ারমেন্ট গুলার বেস্ট এক্সাম্পল কি, তো তার কাছে মদিনা রাষ্ট্রবাদে। এটা আমি বায়াসড হয়ে বলছি না, আমি একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি যে কেউ যদি বেস্ট এক্সাম্পল খুঁজে ফুল ডেমোক্রেসির দেশ কোনটা। আমি আমেরিকা দেখেছি, শুধু আমাকে কেউ পড়াইতে হবে না। এই আমেরিকা আপনারা যে টকশোর মধ্যে বলেন আমেরিকাতে এটা আছে, আরে বেটা আমেরিকাতে কি নাই সেটা আমি বুঝি। আমি আমেরিকাতে থাকছি, ইংল্যান্ডে থাকছি, পুলিশে কাজ করছে, আমি জানি এখানে সমস্যা কি। আমাদের দেশে টাকাটা আমি হাসান থেকে সরাসরি নিয়ে নেই, এরা সরাসরি নেয় না, এরা এমনি করে নেয়, বুঝছেন? এরা আপনাকে বলবে আপনার গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্সের মধ্যে বড় বড় বাগা বাগা লোক আছে, যেই সেই করতে পারবে, বুঝছেন? ইন্স্যুরেন্সের নাম দিয়ে আপনার মিলিয়ন 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 ডলার আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এরপরে আপনার স্বাস্থ্য, হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেলে গেছেন আপনি, মেডিকেলে গিয়ে আপনাকে বলবে আপনার চোখে একটু সমস্যা আছে, আসেন একটু চিকিৎসা করান। আপনার চিকিৎসা করেছে 10 টাকার, সে বিল বানিয়েছে $10,000। এর পরবর্তীতে ধরেন যে মানুষটা দুনিয়া থেকে চলে যাবে, আমরা তাকে একটু লাইফ সাপোর্ট দিতে হবে, হয়তো সে দুনিয়া থেকে চলেও গেছে, তাকে একটু লাইফ সাপোর্ট দিতে হবে। লাইফ সাপোর্ট মানে বুঝলেন, লাইফ সাপোর্ট মানে মিনিমাম $20-30,000 সে কি করে ফেলবে, সে সরকারকে চার্জ করবে। সরকার মানে ঘুরে ফিরে যিনি সরকার, তিনি রাজা, তিনি প্রজা। মানে আমি সরকারকে বলেছি স্টেট থেকে আমাদের ফান্ড নিছি মানুষকে খাওয়াবো, তো স্টেট আমাকে ফর এক্সাম্পল বলতেছি $10,000, এখানে 10,000 20,000 এর কোনো কি নাই, লেনদেন নাই, এখানে মিলিয়নে লেনদেন। বুঝতে পেরেছেন? তাইলে আমি কি করব, আমি মানুষকে খাওয়াবো, তো খাওয়া করতেই কিনবো, দোকানটাও কিন্তু আমার, দোকানও আমার। আর এখানে চাকরি দিয়েছি সেগুলো কেউ আমার মামাতো ভাই, কেউ খালাতো ভাই, কেউ বন্ধু, কেউ ফ্রেন্ড, বুঝছে? ঘুরে ফিরে একই রাষ্ট্র ব্যবস্থা। তো ফুল ডেমোক্রেসির কেউ যদি বেস্ট এক্সাম্পল খুঁজে, আমার নবীর মদিনা রাষ্ট্র। বর্তমানে 10-11টা দেশ আছে ফুল ডেমোক্রেসির দেশ। এরপর একটা আছে ডিফেক্টিভ ডেমোক্রেসি, যেখানে ডেমোক্রেসি আছে বাট এখানে ডিফেক্ট আছে। এদের ইলেকশনের মধ্যে ডিফেক্ট আছে, এদের ইকুয়ালিটির মধ্যে ডিফেক্ট আছে, এদের শিক্ষা ব্যবস্থা বা এই সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার মধ্যে ডিফেক্ট আছে। আমেরিকাও কিন্তু ফুল ডেমোক্রেসির দেশ না, ডিফেক্টিভ ডেমোক্রেসির দেশ। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এই যে পলিটিক্স এর ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে, এখানে অনেক অনেক বড় বড় জিনিস ঘটে, যেটা এই মিডিয়াতে আসে না। মিডিয়াতে আসে না কেন? কারণ আমি তো এটার সাথে জড়িত। আমাদের মিডিয়া দেখে না বেশি কথা বলে, কেন কথা বলে? কারণ আমাদের দেশের মিডিয়াও এই দেশের টাকা দিয়ে চলে, মানে এ দেশের একটা ফেভার নেই তারা। এই দেশ থেকে বিভিন্ন ফান্ডিং যায়, বুঝতে পেরেছেন? মিডিয়াতে খরচ হয়, আমাদের কালচারাল লেভেলে। আচ্ছা, এগুলা না বলি, শুধুমাত্র এতটুকু ধরে নেন, তাইলে একটা হচ্ছে ফুল ডেমোক্রেসি, একটা হচ্ছে ডিফেক্টিভ ডেমোক্রেসি, আর একটা বলে হাইব্রিড রেজিম। হাইব্রিড রেজিম কোনগুলা? এগুলা হচ্ছে ফুল ডেমোক্রেসি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এগুলা আপনি মনে করতে পারেন এদের ফাইন্যান্সিয়াল প্রজেক্ট। এরা এখান থেকে টাকা ইনকাম করে। আপনার দেশে ব্রেইন আছে, এরা ড্রেন করে নিয়ে আসবে এখানে। আপনার দেশে যে টাকা পয়সাগুলো আছে, সেই টাকা পয়সাগুলো ভাগ বাটোয়ারা হয়, আমাকে কিছু দেবেন, আপনি কিছু খাবেন। তাইলে আপনি কিছু খাইলে আপনার প্রতি আমি কি করব, আপনাকে আমি চেয়ারে বসাবো। আপনি যত আমার ফেভারে কাজ করবেন, ততদিন আপনি চেয়ারে বসতে পারবেন। বুঝতে পেরেছেন? তো তাদের সাথে একটা ডিল হয়, পেপারও সাইন হয়, আপনি কোন কোন ফেভার তাকে দিবেন। তাহলে হাইব্রিড রেজিম গুলা মেইনলি ওখানে ইলেকশন হয়, কিন্তু সেই ইলেকশন গুলো ইন্ডিপেন্ডেন্ট না, এটা আইওয়াশিং। ওখানে বড় ঘোড়া, যারা ঘোড়া বেশি দৌড়াইতে পারে, থানাতে যাদের বেশি কবজা, যাদের বাহুবল বড়, বাহুবল বেশি শক্তিশালী, তারাই এই বিষয়গুলো ভাগাভাগি করে তারাই ক্ষমতার মধ্যে আসে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ব্লেসিং নিয়ে। হাইব্রিড রেজিম, এদেরকে বলে ডিকটেটোরিয়াল রুল। আপনি এদের জন্য সোসাইটিতে এখন পলিটিক্যাল সায়েন্সের নতুন নতুন শব্দ ব্যবহার হয়, এদেরকে বলে ডেমোক্রেটিক ডিকটেটরশিপ দেশ।
ইলেকশন আছে সেই কারণে ডেমোক্রেসি, আসলে সেখানে কোনো ডেমোক্রেসি নেই। সেখানে রাতের ভোট হয়, দিনের ভোট হয়, সকালের ভোট হয়, বিকালের ভোট হয়। সেই ভোটের মধ্যে সরকার জড়িত থাকে, সেই ভোটের মধ্যে থানা জড়িত থাকে, সেই ভোটের মধ্যে রাজনীতি জড়িত থাকে, সেই ভোটের মধ্যে সবাই জড়িত থাকে। এটার রেজাল্ট বাইরে পাবলিশ হয়ে যায় আগে, আমাদের এখানে পাবলিশ হয় পরে। বুঝতে পেরেছেন? এটাকে বলে হাইব্রিড রেজিম। হাইব্রিড রেজিমের মধ্যে আপনি করাপশন রেট থাকে আকাশে। হাইব্রিড রেজিমের মধ্যে যারা রাজনীতিবিদ, যারা মেইনলি তারা সবাই করাপ্টেড থাকে হাইব্রিড রেজিমের মধ্যে। বুঝতে পেরেছেন? এই হাইব্রিড রেজিমে পৃথিবীতে 180 বা 79 বা 200 দেশের লিস্ট আছে বোধহয়। আমাদের স্থান কততম আল্লাহ পাক জানে। আমি এক সময় জানতাম আমাদের স্থান 170 না 79তম। এই হাইব্রিড রেজিমের মধ্যে, মানে ফেল করা স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হইতে পারি না, ওখানেও যাইতে 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 অনেক পরে। এখন রাষ্ট্র হাইব্রিড রেজিম, এরপরে কি হয়? এরপরে মূল বিষয় যেগুলা, সেগুলা ডেভেলপমেন্টের কোনো চিন্তা ভাবনা থাকে না। যেমন শিক্ষা। শিক্ষা কিভাবে আমি কোয়ালিটি শিক্ষা দিয়ে সাধারণ মানুষের ধার গোড়ায় শিক্ষা পৌঁছিয়ে দেবো, এটার কোনো এগুলা নিয়ে কোনো কথাবার্তা থাকে না। এর পরবর্তীতে জাস্টিস, আমি সকলের সমান অধিকার কিভাবে প্রতিষ্ঠা করব, এগুলার কোনো কথাবার্তা থাকবে না। এর পরবর্তীতে এখানে সকল মানুষের জন্য সাম্য, ইকুয়ালিটি, জাস্টিস, হিউম্যানিটি, হিউম্যান রাইটস, মানুষের বেসিক রাইট, এই জিনিসগুলা হচ্ছে রাষ্ট্রের উন্নতির দিকে যাচ্ছে, ডেমোক্রেসির দিকে যাচ্ছে। এগুলার বিভিন্ন সিগন্যালস এবং সাইন্স। কিন্তু সাধারণ মানুষকে আই ওয়াশ করার জন্য সেই জায়গাগুলোকে আমরা দিয়ে দেই। আপনার রাস্তা পাকা করে দিয়েছি না? আমি একমাত্র ব্যক্তি যিনি আপনার ওখানে ইটের রাস্তা করে দিয়েছে, আগে মাটির রাস্তা ছিল। আপনারা এগুলা মানুষকে বলা বলি করেন যে অমুক সরকার এসে এই মাটির রাস্তাকে ইটের রাস্তা করে দিয়েছে, কারেন্টের খাম্বা বসিয়ে দিয়েছে। আমাদের কাছে এগুলা হচ্ছে সাইন অফ ডেভেলপমেন্ট। এবং আপনারা সবাই আপনার নেতার জন্য, মন্ত্রীর জন্য মরে যাচ্ছেন, আবার আপনারা সবাই আশিকের রাসূল। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় দৌরঙ্গি। দৌরঙ্গি মানে মুনাফিকি। মুনাফিকি মানে আপনি আল্লাহ রসুলের উম্মতকে আপনি ইনসাল্ট করতেছেন। আপনার এই 2 টাকার মুনাফিক নেতাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে এরা ক্ষণে ক্ষণে সুর পরিবর্তন করে। এরা ক্ষণে ক্ষণে সুর পরিবর্তন করে। আপনি দেখেন মুনাফিকের একটা সীমা থাকে। যেমন গত আওয়ামী লীগের আমল, আমি যেহেতু পলিটিক্যাল বিষয়, কোন পার্টির পক্ষে বিপক্ষে না, আমি এদের সবাইকে মনে করি যে এরা আসলে কেউ বাংলাদেশের পক্ষে কাজ করে না। এরা সবাই বাহিরের ব্লেসিং নিয়ে আমাদের এখানে বসে 5-10 বছর ব্যবসা করে, ব্যবসা করার পর সফলতার সাথে তারা স্টেপ ডাউন করে, কিছুদিন থানা ব্যবসার মধ্যে দৌড়াদৌড়ি করে। সবার ভিতরে একটা শেয়ারিং এর ভাব আছে। আমি যেহেতু সরকার, 60% 70% আমার, 30% আপনার। এরপরে আপনি যখন সরকার প্রতিষ্ঠা করবেন, আপনি 70% ভোগ করবেন, আমাকে 30% দেবেন। এদের দুইজনের ইন্টারেস্ট যেখানে যেখানে জড়িত, সেখানে তারা দুইজন এক হয়ে যাবে। যেমন আমি যদি এখন বলি যে আগামী বছর থেকে কোন এমপি সরকারিভাবে বাইরে থেকে কোটি টাকার গাড়িতে চড়তে পারবে না, আমরা কোটি টাকার গাড়ি এফোর্ড করার লোক না, আপনারা লোকালি গাড়ি দেখবেন, আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি 10 লাখ টাকা করে আমি আপনাকে দেবো, 10 লাখ টাকা, সর্বোচ্চ 10 লাখ টাকা। আপনারা এই 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন, ওই গাড়ি আবার আপনি ব্যবহার করার পর সরকারকে ফেরত দিয়ে দেবেন। আপনি আজকে বিলটা তুলেন, এটা কিন্তু রাষ্ট্রের পক্ষে যায়। এটা রাষ্ট্র, এটা খুদ্দার এমপি যারা খুদ্দার, তারা কোনোদিন রাষ্ট্রের এই বিষয়টা নেই। আমি জানি আমার রাষ্ট্র দুর্বল, আমার রাষ্ট্র গরিব। আমি গরিব রাষ্ট্রের এমপি হয়ে এত বড় মানে 1 কোটি টাকার আমি এটা কেন করব? আপনি কালকে বিল তুলেন, পরশু দেখবেন সমস্ত দলগুলো একসাথে হয়ে গেছে। আপনাকে কি বলবে জানেন? আপনাকে বলবে এরা গণতন্ত্র নষ্ট করার জন্য, আমাদের দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করার জন্য এরা একটা ঐক্যবদ্ধ চক্র। আপনাকে সরাসরি ফতোয়া দিয়ে দিবে, যেভাবে আমরা ফতোয়া দেই যে মানুষটা কাফের হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে, আর তারা ফতোয়া দিবে আপনাকে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তে জড়িত, আন্তর্জাতিক বিশ্ব আপনাকে ইনফ্লুয়েন্স করেছে, আপনি রাষ্ট্র থেকে গণতন্ত্রকে খতম করতে চান। এদের কথার মধ্যে এরা ঢাল ব্যবহার করে গণতন্ত্রকে। আর আমাদের এখানে আরব ওয়ার্ল্ড, সৌদি আরব ঢাল হিসেবে ব্যবহার করে শিরক এবং বেদাতকে। তো শিরক এবং বেদাত হচ্ছে সৌদি আরব এবং সৌদি আইডিওলজি যারা প্রচার প্রসার করে তাদের ঢাল, আর উন্নত বিশ্ব বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ঢাল নিয়ে আমরা যারা চলাফেরা করি, সোসাইটির মধ্যে রাজনীতি করি বা বিভিন্ন কিছু করি, আমাদের ঢাল হচ্ছে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস। এটা মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে, এটা গণতন্ত্র লঙ্ঘন হয়ে গেছে। আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো। পুনরুদ্ধার করতে করতে 50 বছর চলে গেছে, আমি এখনো পুনরুদ্ধার করতে পারলাম না।
আপনারা বুঝতে পেরেছেন? গণতন্ত্রের জায়গায় মার খা, পিঠ খা, ওইটার জায়গায় ধর্মের জায়গায় রয়ে গেছে। বুঝতে পেরেছেন? আমি এখনো তৌহিদ আর শিরকের ভিতরে বেদাত নিয়ে আমরা ওই ঢাল হিসেবে এগুলা ব্যবহার করে সোসাইটির মধ্যে প্রচার প্রসার করি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো এই যে আমরা সিগন্যাল সাইন হিসেবে এগুলো ব্যবহার করি যে এখানে ইট করেছি, কেউ আপনি দেখেন আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমরা হচ্ছে না। কোয়ালিটি এডুকেশন যেটাকে বলে এটা দিন দিন নষ্ট করে দিচ্ছে। যেমন আগে স্টার মার্ক মানে ও স্টার মার্ক পেয়েছে, দুইটাতে লেটার। আপনি সেই শিক্ষা ব্যবস্থাকে আনতে 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 কোথায় নিয়ে এসেছেন? সবাই মিলে আমরা কি সি প্লাস বি প্লাস পাইতেছি, কি আপনারা বলেন গোল্ডেন এ প্লাস পাইছেন, কিন্তু আপনি আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে 40ও পাইতেছেন। সবাই আমরা এটা জানি শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে। কারণ কি? কারণ এই হাইব্রিড রেজিমের মধ্যে যে ব্রেইন গুলা উঠে, আন্তর্জাতিক বিশ্ব সেই ব্রেইন গুলাকে ড্রেইন করে তাদের দেশে নিয়ে যায় এবং আপনার দেশের মধ্যে একটা ক্যাওস তৈরি করে রাখে, যেন আপনার দেশের যারা যোগ্য ব্যক্তি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে বাইরে চলে যায়। তো তারা এখানে, আপনারা যারা জ্ঞানী ব্যক্তি, ব্রেইন আছে ব্যক্তি, আপনাদেরকে ধরার জন্য জাল হিসেবে বসিয়েছে হার্ভার্ড, MIT, অক্সফোর্ড, ক্যামব্রিজ। এখানে কখনো মারামারি হচ্ছে না, এখানে রিসার্চের জন্য লাখো কোটি টাকা ফান্ডিং করা হচ্ছে। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স এর নাম দিয়ে হত্যাযজ্ঞ হচ্ছে। আপনি আবার সার্ভের মধ্যে চলে যাবেন, আমাদের এখানে একটাকে বলে সার্ভে পলিটিক্স। আমাদের সাংবাদিক আছে না, সার্ভে খুলে বের করবে, সেও কিন্তু এখানে পড়ছে বিভিন্ন ইউনিভার্সিটি, সে কিন্তু এই জিনিসগুলো এখানে দেখে না, কিন্তু তাকে বললে আপনি সে সার্ভে খুলবে। সার্ভে এটা আরেকটা বড় পলিটিক্স। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু আমার দেশের মধ্যে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ঢুকতে পারছেন না, এটা একটা অস্ত্রের জায়গা হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটি আমাদের, আপনি কোন সরকার, আমি ক্যাটাগরিক্যালি ক্লিয়ারলি একেবারে উইদাউট এনি হেজিটেশন বলছি, আমাকে তো আর আপনি পড়াইতে পারতেছেন না। আমি আমেরিকাতে, আমার 2007 থেকে ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা আমার পানির মধ্যে ঢুকে গেছে, আমি এগুলা বুঝি এখানে কি হয় না। তাইলে আপনি আমাকে পড়াইতে হবে না, আমি জানি এখানে কি হচ্ছে। কোন দেশ, আমাদের দেশের কোন রাজনীতিবিদ, কোন পলিটিক্যাল পার্টি যদি চায় ঢাকা ইউনিভার্সিটিকে 10 ইয়ার্স এর মধ্যে সে আন্তর্জাতিক মানের করবে, যে কোনো পলিটিক্যাল পার্টি শাসনে এটা 5 বছরের কাজ। কারণ কি? একটা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানে যাওয়ার জন্য মূল যেটা মেধা সেটা আমাদের আছে। সেটা আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গিয়ে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে বসে আমরা কাউন্টার দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবং যেই মেধা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ওই অঞ্চলের মধ্যে আল্লাহ দিয়েছেন, আমার মনে হয় সেই মেধা আল্লাহ আর কাউকে দান করেন নাই। কিন্তু আমরা প্রস্ফুটিত হতে পারি না, আমাদের মেধার লোকগুলাকে দাম দেওয়া হয় না। এখানে আপনার ছেলে 2 জন, একজন ডাক্তার, তার ইনকাম হচ্ছে 30,000 টাকা, আপনার আরেক ছেলে সে ছাত্র রাজনীতি করে, তার ইনকাম হচ্ছে মাসে 50 লাখ টাকা। বলেন তো দেখি সোসাইটির মধ্যে গ্রিন সিগন্যাল কোনটাতে গেছে? আপনার আরো কাজিন যারা আছে তারা কি করতে চাইবে? আপনি পাগল করে দিয়েছেন, আপনি শিক্ষা ব্যবস্থাকে বরবাদ করে দিয়েছেন, আর কালচারের নাম দিয়ে সংস্কৃতিটাকে বরবাদ করে দিয়েছেন। যাই হোক, এই হচ্ছে এই ডিফারেন্ট ডেমোক্রেসি, ফুল ডেমোক্রেসি, ফ্লুইড ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম। এখন আমাদের দেশ হাইব্রিড রেজিম, আল্লাহ পাক জানে আমরা এই হাইব্রিড রেজিমের টপ 10 এ উঠতে পারবো কিনা কখনো। আপনারা নতুন নতুন বাণী শুনবেন, আমরা আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এগুলাকে বলে ম্যাকিয়াভেলি পলিটিক্স। ম্যাকিয়াভেলি পলিটিক্স মানে কি? ম্যাকিয়াভেলি পলিটিক্স মানে ধর্মকে ততটুকুন ব্যবহার করো যতটুকুন ব্যবহার করলে তোমার সিট নিশ্চিত হয়ে যাবে, তোমার চেয়ার নিশ্চিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের এখানে ধর্মীয় পলিটিক্স আছে না? আছে। ধর্মীয় পলিটিক্স, দে ফাইট ফর দেয়ার সার্ভাইভাল, তাদের কোনো সার্ভাইভাল নাই। বুঝতে পেরেছেন? যেমন আমাদের এখানে জামাতের পলিটিক্স, আমি সরাসরি নাম নিচ্ছি ক্রিটিসাইজ করার জন্য, তারা ফাইন্যান্সিয়ালি সবচেয়ে বেশি এস্টাবলিশড, কারণ তারা বিষয়টা বুঝতে পেরেছে। কিন্তু তাদের কিছু আইডিওলজিক্যাল সমস্যার কারণে, কারণ তারা ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হওয়ার মূল কারণ কিন্তু সৌদি আরব। এখন সৌদি আরব যেহেতু আপনাকে ফাইন্যান্স, আপনি অস্বীকার করেন যে না আমি সৌদি আরব থেকে ফান্ড নেই না, তো আপনি কি বিল গেটস এর ছেলে? আপনার কাছে টাকাগুলো আসছে করতে, আপনাকে ফান্ডিং করে কে?
আমেরিকা থেকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আপনার ফান্ডিং যায় না। এই টাকাটা আপনারা তো আমি তো বিল গেটস এর ছেলে না। টোটাল ওয়ার্ল্ড ওয়েলথের মধ্যে পৃথিবীর যত ধন সম্পদ, সেই ধন সম্পদের 1.5% বা 8% বা 15% আমার হাতে মানে উম্মতে মুসলিমের হাতে। আর 15%, কেউ কেউ বলেছে 1.5%, আমি এক্স্যাক্টলি 15%ই ধরেন। টোটাল ওয়েলথ, পৃথিবীর যত সম্পদ আছে সেই সম্পদে উম্মতে মুসলিমের কাছে মাত্র 15%। সেই 15% এর এত টাকা আপনার কাছে আসলো কোত্থেকে? কেউ না কেউ তো দিয়েছে। তো যিনি দিয়েছে ওনার আইডিওলজি আপনাকে প্রচার করতে হচ্ছে। তো আমাদের জামাতের ভাইরা যেটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে, ওনারা আইডিওলজিক্যাল বিষয়টা নিয়েছে ওয়াহাবি মুভমেন্ট থেকে। আব্দুল ওয়াহাব নজদি সাহেবের যে ওয়াহাবি মুভমেন্ট, এটা গালি না, কিন্তু এটা ওনার নামে মুভমেন্ট। আমাদের কোনো ভাই যদি এখানে থেকে থাকেন, আমি বারবার বলছি, আমি নেগেটিভ ক্রিটিসিজম করছি না। আমি জাস্ট, হয়তো আপনি নেগেটিভলি নিতে পারেন জিনিসটা, বুঝতে পেরেছেন? কারণ আপনি যখন রোজা পূজা একসাথে বলবেন, তখন তো আমি আপনাকে পজিটিভলি ক্রিটিসাইজ করতে পারি। আমি বলতেছি এই শব্দগুলো আসে থেকে, রোজা পূজা এক রকমের, এই ধর্ম, তারপরে এই যে আপনি বিভিন্ন উপাসনালয়ে, বিভিন্ন ধর্মের উপাসনালয়ে গিয়ে কথাগুলো বলতেছেন, কেন বলতেছেন, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাকে বলতেছি। তাইলে আপনি আইডিওলজি নিয়েছেন এই যে সৌদি আরব থেকে। তো সৌদি আরবের ওই আইডিওলজি প্রচার করার কারণে উলামায়ে কেরাম যারা মেইন স্ট্রিম উলামা কিন্তু কিনা ওয়াহাবি মুভমেন্টের সাথে পুরা পৃথিবীর মধ্যে, পুরা পৃথিবীর 95% great scholars of the Muslim Ummah are not agree with the ideology of Wahhabi movement. ওয়াহাবি মুভমেন্ট আইডিওলজির সাথে আমাদের পৃথিবীর 99 অথবা 95 বলেন, 95% স্কলার্স একমত না। আমাদের যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের দিকে যান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের 96% স্কলার্স আর নট এগ্রি টু দি আইডিওলজি অফ ওয়াহাবি মুভমেন্ট। সেই কারণে আপনি ক্রিটিসিজমের মুখে পড়ে গেছেন। এখন ওভারঅল মুসলিম উম্মাহ, বাংলাদেশে থাকা ওভারঅল মুসলমান আপনাকে গ্রহণ করতে পারছে না। আপনি ওই জায়গাটা ক্লিয়ার করতে পারেন না। সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা, আমার নবীর ব্যাপারে আকীদা, জিহাদের ব্যাপারে আপনার অভিমত, এগুলো আপনি ক্লিয়ার করতে পারেন না। এই কারণে আপনি ঘন ঘন আপনার বিষয়গুলো পরিবর্তন করেন, বুঝতে পেরেছেন? এরপরে এখন আপনি যেহেতু ওখানে রাজনীতি করছেন, ক্ষমতা দরকার, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে আপনার একটা গ্রিন সিগন্যাল যেতে হয় যে ডেমোক্রেসির ব্যাপারে আপনার অভিমত কি, হিউম্যান রাইটস এর ব্যাপারে আপনার অভিমত কি, এবং ওমেন এম্পাওয়ারমেন্ট, বুঝতে পেরেছেন, নারীর ক্ষমতায়ন, এটার ব্যাপারে আপনার অভিমত কি। এর পরবর্তীতে আপনার দেশে যে মাইনরিটিস থাকে, আমরা এটাকে আমাদের ধর্মের মধ্যে মাইনরিটি কোনো শব্দ নয়, আমাদের ধর্মের মধ্যে আহলুজ জিম্মা বলে। আহলুজ জিম্মা মানে রাইটস যাদের, অর্থাৎ যারা ধর্মীয় ভাবে কম মানুষ, সংখ্যালঘু যেটাকে আমরা বলি, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের ধর্মে ধর্মীয় সংখ্যালঘু বলে না, মাইনরিটি বলে না। আমাদের ধর্মে বলেছে আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা মানে প্রোটেক্টেড পিপল, যাদের প্রোটেকশনের দায়িত্ব খুদ আল্লাহ এবং রাসূলের হাতে ন্যস্ত, তাদের কথা বলা হয়েছে। যাই হোক, তো আপনি মাইনরিটিস এর ব্যাপারে আপনার অভিমতটা ক্লিয়ার করতে হয়। তা আমাদের দেশ, যেহেতু আমাদের দেশে আন্তর্জাতিক বিশ্বে ঢুকার জন্য আমরা ইন্ডিয়ার চ্যানেল দিয়ে ঢুকি। তো ইন্ডিয়ার একটা বড় ইনফ্লুয়েন্স আছে আমাদের দেশে। আমাদের আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পেছনে ইন্ডিয়া একটা বড় ভূমিকা পালন করেছে। কারণ ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশে জিওপলিটিক্সে ঢুকার একটা মুখ। তো সুতরাং আপনি যদি ইন্ডিয়াকে খুশি করতে না পারেন, আন্তর্জাতিক বিশ্ব তথা আমেরিকা, বুঝতে পেরেছেন, আমেরিকা এই হিতটাকে, এই অংশটাকে ডমিনেট করার জন্য তাকে ইন্ডিয়ার প্রয়োজন। কারণ এখানে ইন্ডিয়া এবং চাইনার মধ্যে একটা কাশমকাশ আছে, একটা কনফ্লিকশন আছে, বুঝতে পেরেছেন? আমি ওই জটিল জিওপলিটিক্যাল এগুলো আমি বুঝি না, এগুলো হচ্ছে কমন ফ্যাক্ট। এগুলো আপনি যদি বলেন হুজুর এগুলা নিয়েও না, এগুলা নিয়ে কোনো দ্বিমত না, এগুলো ইউনিভার্সাল ট্রুথ, বুঝতে পেরেছেন? সূর্য পূর্ব দিকে উঠে এরকম। সুতরাং এগুলা যদি খুব কঠিন বিষয় হতো, আমিও বুঝতাম না, কারণ আমি জিওপলিটিক্স বুঝি না, আমি পলিটিক্যাল ইস্যুর অ্যানালাইসিস করতে পারি না, আমি প্রেডিকশন করতে পারবো না। আমি আপনাকে ফ্যাক্ট গুলা বলছি, এগুলা নিয়ে কোনো ইখতিলাফাত নাই। এগুলা যদি কেউ ইখতিলাফ করতে পারে, এরকম অনেক ইখতিলাফ অনেকেই করে, বাবাকে বাবা বলবো কিনা, মাকে মা বলবো কিনা, ডেডি বলবো, কি বলবো, এটা আপনাদের বিষয়। বলতে চাইতেছিলাম, তাইলে ইন্ডিয়া একটা বড় ফ্যাক্ট। তো ইন্ডিয়া আন্তর্জাতিক বিশ্বে ঢুকার জন্য আপনি এখন ইন্ডিয়াকে খুশি করতে হচ্ছে। ইন্ডিয়াকে যদি আপনি কেউ আম দিয়ে খুশি করে, কেউ ইলিশ মাছ দিয়ে খুশি করে, কেউ তাদের জিনিসপত্র এখানে এনে খুশি করে, এক একজনের খুশি করার ধরন এক এক রকম। কেউ এবার আমরা চিন্তা করলাম যে কি করা যায়, মন্দিরে যাইতে হবে। তো শুধু মন্দিরে গেলে তো হবে না, কারণ আমি তো দাড়ি টুপি পড়া। তাহলে আমাকে মন্দিরে ওয়েলকাম কিভাবে করবে? মানে আমি ওদের আশ্বস্ততার জায়গা, যেটা কনফিডেন্সের জায়গা, ট্রাস্টের জায়গা
জায়গাটা দখল করব কেমনে। তো আমি কিছু জিনিস শিখেছি যে দেখেন আমরা কিন্তু আপনাদের মতো, শুধু আমাদের ধর্ম ইসলাম। ইসলাম হলেও আমাদের মধ্যে অনেক সিমিলারিটি। আমিও আলু খাই, আপনিও আলু খান, আমিও গোশত খাই, আপনিও গোশত খান, ফারাক এতটুকুন, আমি গরুরটা খাই, আপনি মুরগিরটা খান। এর পরবর্তীতে আমরাও রোজা রাখি, আপনারাও রোজা রাখেন, আমরাও মসজিদে যাই, আপনারাও আপনাদেরটা উপাসনালয়ে এক আল্লাহর ইবাদত করি। শুধু পার্থক্য একটা জায়গায়, আপনারা হয়তো নবীতে বিশ্বাস করেন না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় না। নবী তো আমাদের মতোই মানুষ, উনি জাস্ট আমাদেরকে দিন ধর্ম প্রচার করেন। এটা আরো আল্লাহ পাক জানে আরো কত দূরে যাবে। আমাদের মধ্যে আপনাদের মধ্যে তেমন কোনো ফারাক নাই, আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা সোসাইটির মধ্যে আসবো, আমরা দেখাবো যে আসলে আমাদের এখানে পরের বলতে কোনো কথা নেই, আমরা সবাই এক, হিউম্যানিটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আমি সিম্পল, এটা আপনাদের সবার সাথে মিলবে কথাটা। আপনি কেমন, আপনার পাশে হিন্দু বাড়ি আছে না? তাইলে আমি যখন শুরু, যেমন আমার সাথে আসেন, আমি হিন্দু বাড়িতে নিয়ে যাই আপনাকে। হিন্দু বাড়ির প্রত্যেক মা বোন যদি টানাটানি না করে তাদের ঘরে নিয়ে চা খাওয়ানোর জন্য, তাহলে তো বাংলাদেশে যাব না। আমি কিন্তু তাদেরকে বলি নাই রোজা পূজায়, আমি কিন্তু তাদেরকে বলি নাই এই যে হিন্দুরা সবাই মিলে আমার মসজিদের ইমামের কাছে লাইন ধরে পানি পড়া নিচ্ছে। উনি কি বলতে গেছেন এই কথাগুলা? উনি কিন্তু এই কথা, কারণ ট্রাস্ট বিল্ড আপ হয় কিভাবে? ট্রাস্ট বিল্ড আপ হয়, আমি আলেম, ঠিক আছে, আপনি সকাল সন্ধ্যা আপনার এলাকার মধ্যে এই যে হিন্দু বাজারে যখন যায়, সেটা আমার রাস্তা দিয়ে যাচ্ছে, আমার রাস্তা দিয়ে যাচ্ছে না, আপনি ছাড়া। হ্যাঁ, আদাব বাবু, কেমন আছেন? কোনো অসুবিধা আছে? কোনো কিছু লাগলে বলিয়ে। এই সকাল শুরু থেকে সেই জিনিসগুলা দেখে দেখে বড় হয়েছে। আমার নবী আল আমিন, এই যে ব্র্যান্ডটা ডেভেলপ করেছে, আমার নবী এই কথাগুলা বলতে হয় না। কিন্তু আমার নবী ইহুদির সাথে, নাসারার সাথে, এই মূর্তি পূজারীর সাথে, সবার সাথে বসে মদিনার সনদ রচনা করেছে। আমার নবী বলেন নাই তোমাদের রোজা আমাদের রোজা, তোমাদের পূজা এক। আমার নবী বলছে আমরা একমত, তোমরা তোমাদের কালচার নিয়ে থাকো, তোমরা তোমাদের ধর্মের স্বাধীন, আমরা আমাদের ধর্মের স্বাধীন। আমরা কেউ কাউকে, আমাদের ইউনিভার্সাল প্রিন্সিপাল হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, ক্বাদ তাবায়্যানা রুশদ মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত-তাগুত ফাকাদ, এই যার যার ধর্ম আলাদা হয়ে গেছে। আমি আপনার রাইট আপনার জন্য নির্ধারিত, আমার রাইট আমার জন্য নির্ধারিত। আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল তৈরি করে দিয়েছি, অ্যাকর্ডিং টু দি প্রিন্সিপাল এবং কনস্টিটিউশন রাষ্ট্র পরিচালিত হবে। সেখানে যদি আপনি দোষী সাব্যস্ত হন, নো ম্যাটার হু ইউ আর, হুইচ ফ্যামিলি ইউ বিলং টু, আপনার উপর আইন প্রণয়ন হবে। বুঝতে পেরেছেন? রিগার্ডলেস অফ ইউর আইডেন্টিটি, নো ম্যাটার ইউর এথনিসিটি, ইউর রিলিজিয়ন, ইউর কান্ট্রি, ইউর ফ্যামিলি, ডাজন্ট ম্যাটার। যখন কোর্টের মধ্যে আসবে, তখন আপনি কার ছেলে, কার মেয়ে, কোন কমিউনিটি, উই ডু নট কনসিডার। এটা আমার কমিউনিটি হলেও একই আইন প্রযোজ্য হবে। বুঝতে পেরেছেন? কিন্তু এখন আপনি করতে হচ্ছে কেন? আপনি পাওয়ার চান, পাওয়ার চাইতে হলে আন্তর্জাতিক বিশ্বকে খুশি করতে হয়। এই কথা আবার সাধারণের মধ্যে আপনি বলতেও পারছেন না। এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড, ভিতরে এক বাইরে আরেক। আপনি দেখেন বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে, আমার দেখা মতে শত শত মানুষ আমি এমন দেখেছি যারা ঘরে থাকতে পারে না বিএনপি করার কারণে, এবং সামান্য বিএনপির সাথে অ্যাফিলিয়েশন থাকার কারণে বিজনেস হারাতে হয়েছে। সেই বিএনপি ঘুরতে 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 এখন যখন একটু সুযোগ পেয়েছে, তারা কি বলতেছে? আপনি দেখেন রাজনীতি কাকে বলে, না আমরা আওয়ামী লীগ, আমরা এক হয়ে গেছি। এতদিনের মানুষের এই যে মানে এটা কি বলে, নির্দয় একেবারে আচরণ করা হয়েছে। ঘরে থাকতে না পারা, ছেলে বাবার জানাজা পড়তে পারে না, স্বামী বউয়ের জানাজা পড়তে পারে না। কিন্তু আপনি কি করলেন? এখন আপনার টোন পরিবর্তন হয়ে গেছে। টোন পরিবর্তন কে করেছে? আপনার ভিতরে কি রাগ ক্ষোভ নাই? আছে। তা আপনি কি চান? আপনি আপনার বাবার গলায় পাড়া দিয়ে হলেও চেয়ারটা চান। এই জন্য সূরা মুনাফিকুন অনেক লম্বা, সূরা কাফিরুন অনেক ছোট। এই কারণে কোরআনের শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু করে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এটার আগ পর্যন্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ মুমিনের কথা বলেছেন, কাফেরের কথা বলেছেন, মুনাফিকের কথা বলেছেন। মুমিনের জন্য 2-3 আয়াত, কাফেরের জন্য 2 আয়াত, মুনাফিকের জন্য 8 আয়াত ব্যবহার করেছেন আমার আল্লাহ, 8 আয়াত। তোমাদের সূরা কাফিরুনের মধ্যে সামান্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু আপনি সূরা মুনাফিকুন অনেক লম্বা, শেষের দিকটাই এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এখন এটার মধ্যে, আমরা যারা এখন এই ধর্মীয় রাজনীতি করি, আমরা কি করি? আমরা জানিও না। কেউ যদি কোন সাংবাদিক আমাকে এসে জিজ্ঞেস করে, এই মুহূর্তে যদি আমি আপনাকে ক্ষমতা দিই, আপনি কিভাবে পরিচালনা করবেন? আপনার ব্যাংকের নীতি কি হবে, রাষ্ট্রের নীতি কি হবে, সমাজ নীতি কি হবে? আর ইউ প্রিপেয়ার্ড?
আপনারা এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব না। আপনারা রাতে বসে চিন্তা করবেন এই প্রশ্নের উত্তরের জন্য আপনি রেডি কিনা। আমি যে আপনাকে ভোট দিব, কেন ভোট দিব? শুধুমাত্র ক্যাম্প মিলাদ করার জন্য? শুধুমাত্র পার্লামেন্টে বা অন্য দল পার্লামেন্টে বসার জন্য? কোরআনের শাসন মানে কি? কোরআনের শাসন মানে হাত কেটে দেওয়া, তৌহিদি জনতার নাম দিয়ে ওই কি বলে বাউলদেরকে মারা, এটার জন্য আপনি ক্ষমতা চাইতেছেন? মানে আপনার এখানে মানে বাইরের লোক আছে, মানে কেউ মাজারে যায়, জিয়ারত করে, আপনি তাদেরকে প্রতিহত করা আপনার দায়িত্ব। মানে এটার কারণে আপনি পার্লামেন্ট কেন চাচ্ছেন? আপনি বলবেন আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। পার্লামেন্ট না পাওয়ার আগে আপনি আইন হাতে তুলে নিয়েছেন, মাজার পুড়িয়ে দিচ্ছেন, ওই রাস্তার মধ্যে ধরে ধরে মানুষের চুল কেটে দিচ্ছেন, এখনো ক্ষমতা পান নাই। তো ক্ষমতা পাইলে তো আপনি সোসাইটিকে পাগল করে ছেড়ে দিবেন। আচ্ছা, তো আমরা প্রথমত আমি এটা কি বলতে চাচ্ছি, আমরা অনেকে হয়তো রেডি আছে, আমি সকলের কথা একসাথে বলতেছি না, অনেকে হয়তো বিষয়গুলা রেডি, বিষয়গুলোর উপর কাজ করেছে। আবুল আলাম মওদুদী সাহেব অনেক কাজ করেছে বিষয়গুলোর উপর, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা ওইটার জন্য প্রস্তুত কিনা। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কি করি, আমরা সার্ভাইভাল করার চেষ্টা করি। মানে আমি আমার আইডেন্টিটিকে বজায় রেখে আমি যে ধর্মীয় রাজনীতিবিদ, সোসাইটির মধ্যে একজন বড় রাজনীতিবিদের যে গ্রহণযোগ্যতা, আমার সেই গ্রহণযোগ্যতা আমি গত 40 বছরে প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, আমি সেটা প্রতিষ্ঠা করতে পারি নাই। বুঝতে পেরেছেন? আমি কি করেছি, আমার সার্ভাইভালের জন্য আমি বড় যে কোনো একটা দলের ব্যানারে চলে গেছি। এখন আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বাতন্ত্রতা নেই, আমি ওই দলের ব্যানারে, ওই দলের পরিচয়ে পরিচিত। অনেকে আবার আমরা মনে করি আমরা বাইরে এই দল করলেও ভিতরগতভাবে আমি আসলে এই দল করি না, আমি ওই দলই করি। তাইলে আমি আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছি। কেন? কারণ আমি অস্থিমজ্জা নিয়ে আমার তরুণ প্রজন্মকে আমি এটার জন্য প্রিপেয়ার করতে পারছি না। আমি নিজেও জানি না, তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হচ্ছে, তারা চায় দিন ধর্ম এগুলা আনতে, বুঝতে। আলটিমেটলি আপনি আমাকে বড় থেকে ক্লিয়ার করতে পারেন, আমার মেসেজটা ক্লিয়ার। অ্যাজ এ রেজাল্ট অফ দিস সোসাইটির মধ্যে একটা প্রপাগান্ডা হয়েছে। এই প্রপাগান্ডাটা মেইনলি করেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কি করেছে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমার নবীর দেওয়া বিধান মতো আজিমুশান রাষ্ট্র ব্যবস্থা, আজিমুশান রাষ্ট্র ব্যবস্থা, এই বিধানটাকে বদনাম করার জন্য ওনারা একটা প্রপাগান্ডা চালিয়েছেন। প্রপাগান্ডাটা কিসে? আমাদের ক্রিমিনাল পানিশমেন্টকে সামনে নিয়ে, অথচ এটা পুরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাত্র একটা ঢালপালা, একটা ঢাল। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রিমিনালদেরকে যে আমরা পানিশমেন্ট দিই। আমাদের ক্রিমিনাল পানিশমেন্ট কি রকম? আমাদের ক্রিমিনাল পানিশমেন্ট হচ্ছে মস্তক জুদা করা, স্টোনিং করা, পাথরে নিক্ষেপ করা, হাত কেটে দেওয়া। এটা হচ্ছে আমাদের ক্রিমিনাল পানিশমেন্ট। কিন্তু এই পানিশমেন্টে কত ইফস, কত বাটস আছে, কত লম্বা প্রসিডিংস আছে, যার কারণে আমার নবীর প্রায় 10 বছরের মদিনার শাসন, আবু বকর সিদ্দিক, ফারুকে আজম, হযরতে উসমানে গনি, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের 33 বছরের শাসন, অতঃপর উমাইয়া, অতঃপর আব্বাসিয়া। আপনারা বলতে পারবেন কয়জনের হাত কাটা হয়েছে? অদ্ভুত, আমরা কেউ জানিও না। যদি এরকমই হয় তাহলে তো মুসলমানদের দেশে, কারণ তখন তো স্বাভাবিকভাবে আমাদের এখানে অর্থনৈতিক ব্যবস্থা অত উপরের ছিল না, ঠিক আছে, চুরি প্রবণতা মানুষের মধ্যে ছিল, তো সবার কি হাত কেটে দিয়েছে? কয়জনের হাত কেটেছে? পুরো আমার নবীর 10 বছর, সাহাবায়ে কেরামের 33 বছর। এখানে তো অনেকের হাত নাই হয়ে যাওয়ার কথা, অনেক মানুষ স্টোনিং হওয়ার কথা। আসলে কি ঘটনা সেই না সেরকম? আমরা এই বিষয়গুলোকে সাথে নিয়েছি, সাথে নিয়ে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আমরা প্রপাগান্ডা করেছি যে এটা অনেক রুট, এটা অনেক নির্মম, এটা খুবই বেদনা বিধুর, এটা মডার্ন সোসাইটির সাথে যায় না। আমরা এরপরে সোসাইটির মধ্যে একটা মাইন্ডসেট, পারসেপশন ডেভেলপ করেছি। সে ডেভেলপমেন্টটা কি? ইসলামী শাসন আসলে ব্যাকডেটেড। এরপরে আমাকে যখন খালেদ মহিউদ্দিন সাহেব ডাকলে, উনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না, উনি সরাসরি আমাকে প্রশ্ন করবেন কি জানে? আপনি তাহলে কি হাত কেটে দিবেন? আপনি তাহলে এই আমাদের দেশে যারা নন মুসলিম থাকে তাদেরকে কি তাহলে আপনি জিজিয়া নিবেন? আপনারা বুঝতে পেরেছেন? এরা দে অল আর পার্ট এন্ড পার্সেল অফ সেকুলার মুভমেন্ট। তারা সবাই সেকুলার মুভমেন্টের পার্ট এন্ড পার্সেল। দে আর নেম মুসলিম। আমরা কি তাদেরকে কাফের মুশরিক বলবো? না, আমরা তাদেরকে কাফের মুশরিক বলবো না।
বুঝতে পেরেছেন? কিন্তু তারা সবাই ওই ওই পার্টের পার্সেন্ট। তারপরে তারা এগুলা জানার জন্য ওয়েস্টার্ন কান্ট্রির রাইটারদের লেখা বইগুলা পড়ে। ওই বইগুলার মধ্যে তারা টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে তুলে না ধরে তারা এই বিষয়গুলা নিয়ে প্রপাগান্ডা করে। এই প্রপাগান্ডার মধ্যে মশলা লাগায় হচ্ছে আমাদের দেশে যারা এক্সট্রিম আইডিওলজির পলিটিশিয়ান, তারা এটার মধ্যে মশলা লাগাতে সহযোগিতা করে। আপনি তালোয়ার নিয়ে, বাঁশ নিয়ে, মাথায় টুপি, পাঞ্জাবি পরে রাস্তায় বের হয়ে গেছে, দিন প্রতিষ্ঠা করবেন, জিহাদ 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 চাই, মাজারের পর মাজার জ্বালিয়ে দিচ্ছেন। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওই ছবিগুলা গ্রহণ করে, আপনি পুড়িয়ে দিচ্ছেন, ছবিগুলা গ্রহণ করে ওইটাকে এডিট করে তাদের যে আন্তর্জাতিক চ্যানেল ওখানে সুন্দর করে প্রচার করে। এই হচ্ছে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার প্রাইমারি দিক। এখনো ওরা রাষ্ট্র ব্যবস্থা পায় নাই। রাষ্ট্র ব্যবস্থা না পাওয়ার আগে যদি তাদের এই অবস্থা হয়, তো রাষ্ট্র ব্যবস্থা পেলে তারা কোথায় যাবে? বুঝতে পেরেছেন? এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, আমরা এখনো সেই প্রপাগান্ডার শিকার। আমাদের যখন রাষ্ট্র ব্যবস্থার কথা আসে, আমরা অটোমেটিক্যালি হাত কাটার কথা চিন্তা করি, কিন্তু আমরা রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ হচ্ছে ওইটা। বুঝতে পেরেছেন? তারপরে আপনি কি তাহলে 4 বিয়ে করবেন? আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইস্টার্ন ওয়ার্ল্ডে একজনের সাথে 10 জন 20 জনের সম্পর্ক আছে, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন রাইট দিয়ে সম্পর্কের কথা বলবেন বিয়ে, তখন এটা অনেক দোষের হয়ে গেছে, এটা এখন হট কেক। আপনি কি তাহলে আপনি খালেদ মহিউদ্দিনের সাথে আপনি যান, তারা আপনাকে এটা বুঝাবে। আর ইন্টেলেকচুয়াল যাকে নিয়ে আসবে, সে একটু বাংলা একটু ইংরেজিতে সুন্দর করে আপনাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, ইংল্যান্ড এমন ভাবে বুঝাবে মনে হয় যেন এটা একটা জান্নাত। আসলে কি আমেরিকা, ইংল্যান্ড জান্নাত? আমি আপনাকে ক্যাটাগরিক্যালি উইদাউট এনি হেজিটেশন বলি, তারা ফেল করে ফেলেছে। যেটা আল্লামা ইকবাল বলেছেন, যে তালোয়ার তোমরা রেডি করেছো, সেই তালোয়ার সভ্যতার, সেই তালোয়ারে তোদের গলা কাটা যাবে। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি যার ক্রাইম রেট প্রত্যেক দিন বাড়ছে। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি যেখানে একটা ছেলে হাতে অস্ত্র নিয়ে একটা স্কুলে ঢুকে শত শত ছেলেদেরকে মারে। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি যেখানে ডিভোর্স রেট আকাশে। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি যেখানে ডিপ্রেশন রেট আকাশে। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি যেখানে মানুষ ইনসিকিউর ফিল করে। আপনি কোন গণতন্ত্রের, কোন মডার্ন ওয়ার্ল্ডের কথা আমাকে শোনাচ্ছেন? দেখেন, আমাদের বাংলাদেশের লোক 90% লোক কিন্তু বাইরে আসতে পারে না। আমরা দেশেই থাকি, এলাকায় থাকি, ওখানেই মারা যায়। আমরা কিন্তু ডিপ্রেস না। আপনি এই যেই দেশে আমি থাকি বা আমরা থাকি, এই সমস্ত দেশের এক লোককে যদি 1 বছর রাষ্ট্র থেকে বের হয়ে বেড়াতে যেতে না দেন, ওরা ঘরের মধ্যে মারা যাবে। তার মানে কি? আপনি বাইরে কেন আসেন? আমি জাস্ট আপনাদেরকে হিন্টস গুলা দিচ্ছি। আপনি আমাদের দেশে কয়জন লোক বাইরে দেখছে? ঢাকা দেখে না এমন। আমি মিশর যাওয়ার আগে আমি ঢাকা তো দেখি নাই কোনোদিন। মিশর যাওয়ার আমি প্রথম সরাসরি মিশর, ঢাকা তখন ঢাকা হয়ে গেছে হিসেবে ঢাকা দেখেছি। তাইলে আমাদের লোকজন তো ক্যাপিটাল শহরও দেখে না, মানে রাজধানীও দেখে না। কিন্তু এই সমস্ত দেশের লোককে প্রতি বছর 3 বার দেশের বাইরে যেতে হয়। কেন? শ্বাস নেওয়ার জন্য। তো এদের কিছু প্রবক্তা আছে, স্পোকসম্যান। এই স্পোকসম্যান গুলা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। হিউম্যান রাইটস অর্গানাইজেশন, অমুক রিসার্চ অর্গানাইজেশন, এটা সাংস্কৃতিক অর্গানাইজেশন। বুঝতে পেরেছেন? ওই সাংস্কৃতিক অর্গানাইজেশনের সভাপতির দারোয়ানও যদি মারা যায়, তখন মিডিয়ার মধ্যে প্রচার করা হয় এই অমুক সংস্কৃতি অর্গানাইজেশনের প্রধান সভাপতি হাসান সাহেবের দারোয়ান সাহেব মারা গেছে। আমি দারোয়ানকে ছোট করতেছি না। ওই সোসাইটির মধ্যে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব ইন্তেকাল করলে করজোরে বলতে হয়, কুড ইউ প্লিজ একটু যদি মিডিয়ার মধ্যে এটা বলেন উনি মারা গেছে। আপনি পুরো বিষয়টা বুঝতে পারছেন? এখন এই হচ্ছে আমাদের বর্তমান রাজনীতি। হ্যাঁ, এখন ইসলাম এবং রাজনীতির উপর প্রথম বইটা লেখে ধরা হয় আর কি সক্রেটিসের ছাত্র আছে না প্লেটো। প্লেটো একটা বই লিখে রিপাবলিক, ওইটাকে ধরা হয় রাজনীতির উপর লেখা প্রথম বই। এটা অনেক সমাদৃত, আপনারা পড়বেন বইগুলা। রিপাবলিক তো আমার মনে হয় বাংলাতেও তর্জমা হয়েছে, আপনারা পড়বেন বইগুলো। এর পরবর্তীতে প্লেটোর ছাত্র আছে সক্রেটিস, অ্যারিস্টটল লিখেছে পলিটিক্স। এই বইগুলো আপনারা পড়বেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো এখানে রাজনীতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনারা পাবেন। তো এখানে রাজনীতিকে অনেকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। রাজনীতিকে যেহেতু রাষ্ট্র ব্যবস্থা বলবো, সেটার সাথে রাজনীতি জড়িত।
আচ্ছা, তো আমি একটা জাস্ট একটা সংজ্ঞা আপনাদেরকে, অনেক সংজ্ঞা আমাদের এখানে অনেক সংজ্ঞা আছে, আমরা আমাদের কোর্স ওয়ার্কের মধ্যে বলেছি সংজ্ঞাগুলো। আমি জাস্ট the activities associated with the governance of a country or other area, especially the debate or conflict among individuals or parties having or hoping to achieve power. তার মানে অর্থাৎ আপনি এই দেশ বা অন্যান্য মানে শাসন ব্যবস্থার সংশ্লিষ্ট সম্পর্কিত কার্যকলাপ, অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেই মেকানিজম গুলো আছে সেই মেকানিজম সংশ্লিষ্ট কার্যকলাপ, হ্যাঁ, বিশেষ করে ক্ষমতা এবং যারা ক্ষমতা পেতে চাচ্ছে অথবা ক্ষমতা পাওয়ার আশা করতেছে তাদের মধ্যে কনফ্লিক্ট, ডিবেট, রাষ্ট্র, এই টোটাল পুরো প্রসেসটাকে আমরা কি বলি? পলিটিক্স বলি, রাজনীতি বলি। এই পলিটিক্স শব্দটা মেইনলি এই আচ্ছা, এগুলো আপনারা তো এমনিতে জেনে যাবেন, এগুলা বড় বিষয় না, তবু এমনিতে সিম্পলি একটু বলার জন্য যে পলিটিক্স এটা এই আমাদের এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ড, ঠিক আছে, পলিটিকা, অ্যাফেয়ার অফ দ্য সিটিজ। আপনি একটা শহরের, তখন তার বড় রাষ্ট্র ছিল না, ছোট্ট শহর, সেখানে একটা কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী ওই শহরটা পরিচালিত হয়। হ্যাঁ, তা ওখানে ওদের একটা হাউস আছে, যে হাউসকে পরবর্তীতে যেটাকে আমরা পার্লামেন্ট বলা শুরু করেছি। তখন ধরেন ওরা ক্লাব করে বসতো, আমাদের ওখানে আগে ক্লাব ঘর ছিল, ক্লাব করে বসে আমাদের বড় 5-6 জন বসতো, সেখানে 1-2 জন মুরব্বী ছিল যারা ইমাম পর্যায়ের ছিল, যাদেরকে অনেক বেশি অনুসরণ করা হতো। তারা ওখানে একটা জাজমেন্ট দিত, সেই জাজমেন্ট অনুযায়ী আমরা এই সমাজের যা প্রবলেম গুলো আছে সেগুলোকে সেটেল করতাম। সেই কারণে বাংলাদেশে কোনোদিন আমরা থানায় যেতে হয় নাই, আমাদের সমস্ত প্রবলেম গুলো আমরা ক্লাব ঘরে বসে বা মসজিদের ঘরে বসে আমরা সলভ করে ফেলেছি। এটাকে আপনি এই বিষয়টা, তাইলে আপনার বসা, কথাবার্তা বলা, আপনার প্রবলেম সলভ করা, এরপরে ডিবেট হওয়া, ঠিক আছে, কারণ আপনি পরিবারকে সুসংহত রাখতে চাচ্ছেন। এই পরিবার কেন্দ্রিক, এখান থেকে রাষ্ট্র চিন্তা। পরিবারের মধ্যে একজন বস থাকে, বুঝতে পেরেছেন, সেই বস এবং পরিবারের মধ্যে কিছু প্রজা থাকে, তাদের মধ্যে কথাবার্তা হয়, ডায়ালগ হয়। আলটিমেট গোল হচ্ছে পরিবারটাকে সুন্দর, সুশৃঙ্খল, ঠিক আছে, ক্যাওস মুক্ত রেখে পরিবারটাকে পরিচালনা করা। এটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে করে, বিভিন্ন গ্রুপ থাকে যেটাকে আপনারা পলিটিক্যাল পার্টিস বলেন, তাদের নিজস্ব এজেন্ডা থাকে, এগুলো সব যখন একটা রাষ্ট্রকে সুসংহত করার জন্য হয় তখন এটা পলিটিক্স হয়। যখন ওই জিনিসগুলোর মধ্যে আপনার ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে, আপনি চাচ্ছেন রাষ্ট্র থেকে বেনিফিটেড হওয়ার জন্য, আপনার আলটিমেট গোল হচ্ছে, এখন আপনি চিন্তা করে দেখেন আমার রাজনীতিকে আমি রাজনীতি বলবো কিনা, মানে আমাদের রাজনীতিটা কতটুকু রাজনীতি, আমাদের যিনি রাজনীতিবিদ উনি কতটুকু রাজনীতিবিদ। তাইলে রাজনীতি বলে কাকে? রাজনীতি হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের মঙ্গল, ঠিক আছে, এই টোটাল বিষয়গুলোকে মাথায় রেখে এই সংশ্লিষ্ট যত কার্যকলাপ, এই কার্যকলাপগুলোকে বাস্তবায়ন করার জন্য যে ডিবেট, যে কনফ্লিক্ট একজন আরেকজনের সাথে, সবকিছু কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক, এটাকে পলিটিক্স বলে। কিন্তু আমি যেটা পলিটিক্স করতেছি, সেই কারণে আমাদের দেশের শব্দটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি বলতেছি ওয়া ইমন আল্লাহ পলিটিক্স নগজ্জু, ইমনরে কি হইলাম, ইমন চিটাঙের লোক, আচ্ছা চিটাঙের নি ইমন।